বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দেশে বিদেশে করোনা ভাইরাসের সবশেষ আপডেট, সংক্রমণ থেকে মুক্ত থাকতে করণীয়, যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য খাতের চিত্র এবং জীবনযাত্রা ও অর্থনীতিতে এর প্রভাব, এসব কিছু নিয়ে আলোচনা করি। এই আলোচনায় দর্শক আপনিও যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার কোনো অভিজ্ঞতা অথবা প্রশ্ন করতে পারেন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। আমাদের সঙ্গে আলোচনায় যারা যুক্ত আছেন সে অতিথিরা আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আজকে এই আলোচনায় যাদেরকে এখন পর্যন্ত যুক্ত করেছি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার A.J. ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তিনি পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি। আমাদের সঙ্গে যুক্ত আছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোর্শেদ। অধ্যাপক মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমাদের এই আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং আহ্বায়ক চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল চিকিৎসা সম্পর্কিত সার্ভিলেন্স টিম মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকেও স্বাগত। আমরা এই আলোচনার কোনো এক পর্বে দেশের বাইরের কোনো একটি দেশের চিত্র জানবার জন্য আমরা প্রবাসী বাংলাদেশিকে যুক্ত করার চেষ্টা করব। যখন তিনি যুক্ত হবেন তখন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আলোচনা শুরু করবার আগে একটু দেখে নিতে চাই আমাদের দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের আজ পর্যন্ত চিত্রটি কেমন ছিল। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ ব্রিফিং করেছে সেখানে বাংলাদেশের যে তথ্যচিত্রগুলো দেখানো হয়েছে সেগুলো আবারও একটু মনে করিয়ে দিই। গত 24 ঘন্টায় নতুন করে কোভিড-19 শনাক্ত হয়েছে 3141 জন এবং এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত মানুষের সংখ্যা 87,520। এই সংখ্যা আমরা আক্রান্তের দিক থেকে চীনকে গতকালই ছাড়িয়েছি, আজকে আরও বেশি হয়েছে। গত 24 ঘন্টায় আরও 32 জনের প্রাণহানি ঘটেছে এবং এ পর্যন্ত আমাদের দেশের মৃত্যুর সংখ্যা 1171। গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও 903 জন এবং এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা 18,731 জন। গত 24 ঘন্টায় 14,505 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 5 লক্ষ ছাড়িয়েছে, 5,04,465। এই ছিল আমাদের দেশে করোনা ভাইরাসের সবশেষ চিত্র। সারা বিশ্বের দিকে যদি আমরা দেখি, বিশ্বে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা 4,32,000, প্রায় 33,000, 32,977 জন। এটা অনুষ্ঠান শুরু করবার কিছুক্ষণ আগের আপডেট। মোট আক্রান্ত মানুষের সংখ্যা 79 লাখ ছাড়িয়েছে, 79,06,177 জন। সুস্থ হয়েছেন এদের মধ্যে 40,62,660 জন। এখন পর্যন্ত বিভিন্ন দেশে হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে জটিল রোগীর সংখ্যা 54,000-এর বেশি। সুখের বিষয় হলো সুস্থতার হার বেশি, 90% এবং মৃত্যু হার 10%। এই ছিল দেশে বিদেশে করোনা ভাইরাসের সবশেষ চিত্র। আমরা গতকালকেই আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছি বলেছি। আমরা চীনের মোট আক্রান্ত যেখানে 83,000, আমাদের দেশে আজকে পর্যন্ত আক্রান্ত 87,500। এই সংক্রমণ বাড়ছেই, প্রতিদিনই বাড়ছে। কোথায় গিয়ে দাঁড়াবে কারো কাছে খুব পরিষ্কার ধারণা নেই। তারপরও আমরা একটু জানতে চাই, ডাক্তার ফয়সাল শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাদেরকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পাবলিক হেলথ নিয়ে কাজ করেন। আপনার কাছে কি মনে হয় এই যে আমাদের সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে প্রতিনিয়ত, এবং এটি কোথায় গিয়ে থামতে পারে? আমাদের সারা বিশ্বে তো একটা পিক হয়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। আমাদের দেশে আপনার কাছে কি মনে হয়, পিকটি কি এসেছে অথবা আসতে আর কত বাকি? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পিক কবে আসবে এবং তারপরে আস্তে আস্তে নামবে, এইগুলা সবই কিন্তু প্রজেকশন, এস্টিমেশন। বিভিন্ন রকমের মডেল দ্বারা প্রজেকশন করা হয়। আমাদের এইখানে যে প্রজেকশনে আমরা কাজ করছি, আমি সেই দলেও কাজ করি এবং আজকে ডেইলি স্টারের পাতাতে সেগুলো আসছে যে ডিজি হেলথ এবং আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় প্রজেকশনে আমরা বলছিলাম যে জুন মাসের শেষের দিকে 1,43,000 মতন হবে হয়তো, 1,23,000 থেকে 43,000।
কিন্তু যেভাবে যাচ্ছে এই প্রজেকশনের উপরে কিছুটা চলে যাবে, মানে 1,60,62,000 হয়তো হতে পারে। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে মাত্র 1,62,000 যদি সংক্রমণ হয়, সেটা কিন্তু আমাদের 16 কোটি লোকের মধ্যে থেকে হচ্ছে। আমরা যেহেতু সব লোকের টেস্ট করতে পারতেছি না, সেই জন্য আমরা এই সংখ্যাটা কত এবং শেষে গিয়ে কত দাঁড়াবে এটা কিন্তু বলা খুব মুশকিল। তো সেই জন্যই প্রজেকশনের কাছাকাছি আমরা আছি। একটা প্রজেকশন ফয়সাল একটু একটু আমি আরেকটা বিষয় জানি। যেহেতু প্রজেকশন বলছেন, আপনার নিশ্চয়ই একটা মেথোডোলজি রয়েছে। কিসের ভিত্তিতে এই প্রজেকশন করছেন জি, আপনারা? জি। আমাদের এই প্রজেকশনটাকে বলে SIR মডেল। এইখানে সাসসেপ্টেবল, ইনফেক্টেড এবং রিকভার বা রিমুভড, মানে এই ৩টা জিনিসের ভিত্তি করে মানে সংখ্যাগুলো ৩টা জিনিসের সংখ্যা থেকে নিয়ে এটা করা হয়। এবং এই সংখ্যাগুলো আসে আমাদের IEDCR সরকারের যে প্রতিষ্ঠান, যারা নাকি টেস্ট করে আমাদের এই সার্ভেলেন্সের কাজ করতেছে, কোথায় কত টেস্ট হচ্ছে, কোথায় কত লোক মারা যাচ্ছে এবং কোথায় কত লোক ভালো হয়ে বাড়ি যাচ্ছে ইত্যাদি, ওনাদের কাছে সংখ্যা। এবং সেই সংখ্যাগুলো নিয়ে ওই SIR মডেলে দিলে পরে একটা আলটিমেট সংখ্যা বের হয়। তো সেই সংখ্যার ভিত্তিতেই আমি কিছুক্ষণ আগে যে সংখ্যা বলছিলাম সেগুলো সেই। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে সংক্রমণ হচ্ছে একদিকে, আরেকটা কিন্তু ধারা হইলো, মানে এই রোগের আমাদেরকে রোগকে ট্যাকেল করতে হইলে আমাদের ২ ধারায় কাজ করতে হবে। একটা হইলো যে সংক্রমণ কত হবে, কতটুক রোধ করা যায়, ট্রান্সমিশন কতটুক রোধ করা যায়, সেটা হলো এক ধারা। আর দ্বিতীয় ধারাটা হইলো যে যেসব লোকজন অসুস্থ হচ্ছে এবং তারা গিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে, হয়ে তারা কোনো কিছু লোকজন তারা খুবই সিভিয়ারলি ইল হয়ে যায়, ক্রিটিক্যালি ইল হয় এবং তারপরে তাদের হয়তোবা মানে মৃত্যুর পথে, মৃত্যুতে ঢলে পড়ে। আমাদেরকে ওই ধারাতে আমাদের কাজ করতে কিন্তু আমাদের কিন্তু আরো বেশি করে সচেষ্ট হতে হবে। কেননা অর্থাৎ ফয়সাল, এই যে ট্রান্সমিশন প্রজেকশন মানে করছেন যে আপনারা, সংক্রমণ একটা হচ্ছে। একটা ফয়সাল, এই যে আপনাদের প্রজেকশন করছেন যেটির জি, ভিত্তিতে যে এক থেকে 1,50,000 বা 60,000 সংক্রমণ হয়তো হতে পারে। এই যে যেটি টোটাল সংক্রমণ বলছেন, এর মধ্যে এরকম কি কোনো স্টাডি রয়েছে যে এর কত পার্সেন্ট হাসপাতালে যেতে হয় এবং কত পার্সেন্ট খুব ক্রিটিক্যাল, যেটা আপনি বলছিলেন যে মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেরকম কত পার্সেন্ট হয়, এরকম কোনো স্টাডি আছে? বাংলাদেশের এরকম স্টাডি নাই, কিন্তু মানে সারা পৃথিবীতে দেখা গেছে যে খুবই মানে সিরিয়াস কন্ডিশন নিয়ে হাসপাতালে ভর্তি হয় 4%, 4 থেকে 5%-এর মতো। আমাদের দেশে অনেক লোকই আছে যারা অল্পতেই খুবই মানে উত্তেজিত, মানে প্যানিক হয়ে যায়, চিন্তাযুক্ত হয়ে যায় এবং তারা হাসপাতালে ভর্তি হতে চায়। এবং প্রায়ই আমরা পেপারে দেখতে পাই যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে তো সেই রকম মানে আমাদের দেশের মানে যে হাসপাতালে ভর্তি হওয়ার যে ব্যবস্থা, এইটা আমাদের হাসপাতাল অনেক কম, হাসপাতালের শয্যা অনেক কম, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। আর বিদেশে অনেক সময় দেখা যায় যে হাসপাতালের শয্যা ঠিক থাকা সত্ত্বেও তারা হয়তো বা প্রপারলি অ্যাটেনশন দিতে পারে নাই, মানে আমাদের ডাক্তাররা, ওখানকার ডাক্তাররা, নার্সরা অ্যাটেনশন দিতে পারে নাই, বিধায় তারা হয়তো বা তাদের রুগীগুলোকে ঠিক ম্যানেজ করতে না পারে নাই বা অনেকেই মরে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে 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 ধারাটাতে রুগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সেইখানে আমরা যদি চেষ্টা করি, তাহলে পরে মৃত্যুর হারটা, মৃত্যুর সংখ্যাটা, আমি হার বলবো না এই জন্য যে এখনো মৃত্যুর হার 1.35 এর মতন, সেই হারটাকে আরো কমানো যেতে পারে। এই কাছাকাছি আশেপাশের দেশের মধ্যে ভিয়েতনাম, তারপরে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, এইখানে কিন্তু তাদের অবজেক্টিভই ছিল যে আপনার জিরো ডেথ। তারা মানে প্রথম থেকেই চেষ্টা করছে যে একটা লোকও যেন না মরে, এবং সেই হিসাবে ওই ভিয়েতনামে কিন্তু একটা লোকও মরেনি। তো সেইখানে ওই যে চিকিৎসার ব্যবস্থা এবং ওকে তদারকি করা, চিকিৎসার তদারকি করা ইত্যাদি, এইটা কিন্তু খুব নিবিড় ভাবে
ওরা চেষ্টা করছে। আমাদের এখানেও আমরা চেষ্টা করলে এই যে আজকে যে ৪৪ জনের মৃত্যু হইছে, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে ডক্টর মোর্শেদ আছেন হলি ফ্যামিলি হাসপাতালের। উনি নিশ্চয়ই বলতে পারবেন যে আমরা চেষ্টা করলেই কিন্তু এখান থেকে আরো ৫-৬ জন বা ১০ জনের মৃত্যু হয়তো আমরা এড়াতে পারবো ভবিষ্যতে। সো দেয়ারফোর আমাদেরকে এই পুরো করোনার যে প্যান্ডেমিক, অতিমারি, বাংলা তো একটা নতুন শব্দ এড হইছে অতিমারি। সেই অতিমারিতে আমাদেরকে মহামারী নয়, প্যানিক অতিমারী। না অতিমারি। অতিমারি এবং এটা মানে নতুন বাংলা শব্দ আমি যেটা বললাম যে এই শব্দটা ব্যবহার করছে এবং সেইখানে এই অতিমারিতে মানে খুবই চিন্তাগ্রস্ত হয়ে প্যানিক হয়ে মানে কাজ করলে চলবে না। আমাদেরকে খুবই মানে মাথা ঠান্ডা রেখে আমাদেরকে ওই ২ টা ধারাতে কাজ করতে হবে। আপনি বলছিলেন যে ট্রান্সমিশন কোন পর্যন্ত যেতে পারে মানে এই ইনফেকশনের সংখ্যা ঐরকমই হইতে পারে। কিন্তু সংখ্যার থেকেও বেশি চেষ্টা করতে হবে যে আমাদেরকে ট্রান্সমিশনটা কোথাও ব্রেক করা যায় কিনা। এবং ব্রেক করার জন্যই দেখেন সরকার গত ৩-৪ দিন হলো এখন জোনিং করতে চাচ্ছে রেড, ইয়েলো এবং গ্রিন মানে বিভিন্ন শহরের কিছু সংখ্যক জায়গা হবে যেখানে নাকি অতি আমি আমি এই যে জোন ভিত্তিক ডাক্তার ফয়সাল, জোন ভিত্তিক রেড জোন চিহ্নিত করে সেই রেড জোনের ভিতরে এলাকা এলাকা লকডাউন করা, এই প্রসঙ্গগুলো নিয়ে আসবো একটু পরে। আপনি যেটি বলছিলেন যে আমাদের হাসপাতালে যদি রোগীর সংখ্যা বেশি হয়, হাসপাতাল সেই পরিস্থিতি সামাল দিতে পারবে না। আমাদের হাসপাতালগুলোর দেশের সরকারি বেসরকারি পর্যায়ের সেই সক্ষমতা একেবারেই নেই। সুতরাং সংক্রমণ কমাতে হবে, হাসপাতালে যাওয়ার সংখ্যা কমাতে হবে। আর যেটি বলছিলেন যে মৃত্যু হার কমাতে পারে। বা আমরা একটু অধ্যাপক মোর্শেদ আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু সরাসরি আপনাদের হাসপাতাল যেটি রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেই হাসপাতালেও COVID-19 আক্রান্তদের চিকিৎসা চলছে। আপনি সেই ফ্রন্ট লাইনারদের নেতৃত্ব দিচ্ছেন। মৃত্যু কমানোর যে কথাটি বলছিলেন ডক্টর ফয়সাল, আপনি সরাসরি এই কোভিড আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে? কোন ধরনের পেশেন্ট বেশি হাসপাতালে আসছে এবং কাদের বেশি আইসিইউ দরকার হচ্ছে বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে? আচ্ছা, ধন্যবাদ আমাকে বৈশাখী টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই সময়ে আসলে গত ১ মাস ধরে হলি ফ্যামিলিতে আমরা কোভিড পেশেন্ট, এটা ডেজিগনেটেড কোভিড হাসপাতাল হিসেবে কাজ করছে এবং আমরা কোভিড পেশেন্টকেই নিচ্ছি। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কোভিড হসপিটাল নাও। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে পেশেন্ট যারা অ্যাডমিশন নিচ্ছেন বা ভর্তি হচ্ছেন তাদের ক্ষেত্রে কোন কোন পেশেন্ট ভর্তি হবে হাসপাতালে এবং হাসপাতালে চিকিৎসা নিবে, এটা একটা গাইডলাইন করে দেওয়া আছে। এইটা সঠিকভাবে পালন করা খুবই জরুরি। আসলে কার হাসপাতাল লাগবে সেই বিষয়টা প্রায়োরিটাইজ করা। আর মৃত্যু যেটা বলছেন যে মৃত্যু হচ্ছে, আমি গত ১ মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি তাদেরই হচ্ছে বেশি যাদের একটু বয়স্ক এবং যাদের কমরবিডিটি আছে, তাদের সংখ্যাটাই বেশি। কিন্তু যেমন দেখা যায় যাদের একটু বয়স কম এবং যাদের কোনো আ কোমরবিডিটি নাই, তারা সাধারণত দেখা যায় এই জিনিসটা থেকে রক্ষা পেয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে বয়স্ক লোক, কোমরবিডিটি তারা একটু সাবধানে থাকবেন এবং যদি উনাদের কোনো লক্ষণ প্রকাশ পায়, উনারা তড়িৎ ব্যবস্থা নিবেন, ওই খারাপ হওয়ার আগেই। এইটি একটি খুব মূল্যবান জিনিস। আরেকটি বিষয় যেটি আমি ১ম এ উল্লেখ করলাম যে হাসপাতালের মতোই ব্যবহার করতে হবে। মানে সিরিয়াস রোগীরা হাসপাতালে আসবে। যেসব রোগী বাসায় ম্যানেজ করা যায় এবং যেসব রোগীকে আমরা অক্সিজেন দিয়ে রাখতে পারবো, একটু অক্সিজেনে বাসায় শ্বাসকষ্ট তেমন নাই, তাদের হাসপাতালে আসার প্রয়োজন নাই। এটি খুব জরুরি কারণ আমাদের বেড সংখ্যা অপ্রতুল। বাংলাদেশে যে পরিমাণ লোক আক্রান্ত হচ্ছে তাদের সবাইকে হাসপাতালে নেওয়ার মানে আমরা পারব না। এবং আমরা যদি এটি না করি, সিরিয়াস রোগীরা কিন্তু হাসপাতালে জায়গা পাবে না। তারা বাসার মধ্যে খারাপ হতে থাকবে এবং যখন আসবে তখন কিন্তু আপনি ওই ধারাবাহিক চিকিৎসাটা দিতে পারবেন না। এটি মনে হয় খুবই গুরুত্বপূর্ণ।
হলি ফ্যামিলি হাসপাতালে মোট কত শয্যা যেটি কোভিড আক্রান্তদের চিকিৎসা হচ্ছে এবং এখন সেখানকার শয্যার চিত্রগুলো কি কতগুলো অকুপাইড এবং কতগুলো খালি আছে? আহ, অধ্যাপক মোর্শেদ শুনতে পেয়েছেন? জি, শুনতে পাচ্ছি। জি। শুনতে পাচ্ছি। জি, আবার বলুন একটু। মানে আপনার হাসপাতালে মোট শয্যার সংখ্যা কত এবং এখন পর্যন্ত সেখানে কত রোগীর চিকিৎসা চলছে বা কত খালি আছে? আমরা 400 বেডের কোভিড হাসপাতাল হিসেবে সরকারের সাথে আমরা বন্দোবস্ত করি। 400 বেড কোভিড। এখন বর্তমানে আমার 255 জন রোগী আছে আজকে বর্তমানে। 255। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আমরা একটু দর্শকের ফোনটি নিয়ে আবারও আসছি আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ এমদাদ হোসেন, মিরপুর থেকে। জি, ইমদাদ। আমার আজকে প্রায় 9 দিন যাবত জ্বর। যখন জ্বর আসে প্রথম জ্বর আসলে আমি স্বাস্থ্য বাতানে ফোন দিলে তারা আমাকে এই আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি যা প্রশ্নটা করুন। হ্যাঁ, আমাকে তারা ওষুধ দেয় 5 দিন খাওয়ার পরে। আমি আবার রিটায়ার্ড 1 অফিসার, বিমান বাহিনীর রিটায়ার্ড 1 অফিসার। পরবর্তীতে আমি সিএমএসে যাই। সিএমএসে গেলে আমাকে বলে জ্বর ছাড়া অন্য কোনো সিমটম আছে কিনা। আমার অন্য কোনো সিমটম নাই, কাশি নাই, অন্য কিছু নাই। কিন্তু এখন জ্বর হইলে জ্বর তো টাইফয়েডও হইতে পারে, ডেঙ্গুও হইতে পারে, আর অনেক কারণে জ্বর হইতে পারে। এখন কোন জায়গায় টেস্টগুলো কেন দেয় না? জ্বর হইলে কি ডেঙ্গু হবে? না, আপনি কি টেস্ট করিয়েছেন? আমি তো যেহেতু সেমিসের ট্রিটমেন্ট পাই, আমি সেমিসে গেছি, ওনারা আমার কোনো টেস্ট দেয় নাই। অন্য সময় গেলে আমার এই জ্বর নিয়ে গেলে কমপক্ষে 5 পদের টেস্ট দিও তারা। আচ্ছা, ধন্যবাদ জনাব ইমদাদ, বিমান বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। 9 দিন যাবৎ জ্বর, টেস্ট করেন নাই, টেস্ট তাকে কোথাও দেওয়া হয় নাই, কিন্তু নিজেও তো টেস্ট করতে পারেন। ডাক্তার মোর্শেদ, এ সম্পর্কে আপনার বক্তব্য কি? এই যে একজন দর্শক এইসব ক্ষেত্রে আমি বলবো যে টেস্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উনাকে এখন মাস্ট টেস্ট করাতে হবে, না হলে কিন্তু ওনার চিকিৎসাটা পরিপূর্ণ হবে না, কনফিউশন হবে। আসলে এখন তো সব জায়গায় চিকিৎসকরা মাথায় রাখবেন যে কোভিড কিনা। তো যদি কোভিড না হন তাহলে এক রকমের চিকিৎসা, আর কোভিড যদি হয়ে থাকেন অন্য রকমের চিকিৎসা। তো আমার মনে হয় উনাকে এখন অবশ্যই ধারে কাছে অনেকগুলা বুথ তো খোলা হয়েছে, যে কোনো একটা বুথে গিয়ে ওনার স্যাম্পল দিয়ে আসতে হবে এবং ওনার টেস্ট করা বাধ্যতামূলক। আচ্ছা, অধ্যাপক মোর্শেদ, আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই পর্বে আরেকটি প্রশ্ন করতে চাই, জানতে চাই আসলে, এবং আপনার আমাদের মাধ্যমে জানাতেও চাই যে এটা তো বেসরকারি হাসপাতাল এবং রেড ক্রিসেন্টের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, তারা পরিচালনা করেন। এখন যেটি করছেন সেটি এটি রোগী যারা ভর্তি হচ্ছে তাদের চিকিৎসা ব্যয় কি রোগীরা দিচ্ছে নাকি সরকারের সঙ্গে আপনাদের কোনো চুক্তি হয়েছে? না, সরকারের সাথে চুক্তি হয়েছে আমাদের। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেহেতু আমরা একটা সংগঠন হাসপাতাল, রেড ক্রিসেন্টের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে সরকারের, এবং ওই চুক্তি মোতাবেক আমরা কোনো টাকা পয়সা নিতে পারবো না। আমরা কোনো টাকা নিচ্ছি না, এটা সরকারি সবকিছু বহন করছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেকক্ষণ থেকে শুরু থেকে অপেক্ষায় রেখেছি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, যিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সম্পর্কিত সার্ভিলেন্স টিমের আহ্বায়ক। ঢাকার পরেই চট্টগ্রামে সব দিক থেকেই স্বাস্থ্যসেবা বলুন, সংক্রমণ বলুন, মৃত্যু বলুন, দ্বিতীয় অবস্থানে চলে এসেছে এবং সেখানে হাসপাতালগুলোতে সেবা পাওয়া নিয়ে অনেক অনেক বেশি অভিযোগ অন্যান্য জায়গায়ও রয়েছে, চট্টগ্রামে বেশি অভিযোগ, এবং সেখানে বেসরকারি হাসপাতালগুলো শুরু থেকে এগিয়ে আসেনি, এখন কেউ কেউ এগিয়ে আসছে। আপনার কাছে একটু সার্বিক চিত্রটা জানতে চাই যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা এবং কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে যেসব হাসপাতালে, যেমন অভিযোগ ছিল যে গেলেও চিকিৎসা পায় না, ফেরত আসে। এরকম কয়েকদিন আগে বা গণমাধ্যমে একটি ছবি প্রকাশ হয়েছে যে হাসপাতালের সামনের রাস্তায় গাড়ি থেকে নেমে ওখানেই মারা গিয়েছেন। আপনি সার্বিক চিত্রটি জানতে চাই আপনার বিভাগের, চট্টগ্রাম মহানগর। ধন্যবাদ। আমি
আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আমরা অত্যন্ত একটি খারাপ সময় অতিক্রম করছি, বিশেষ করে চট্টগ্রামে আমরা যারা বাস করছি। চট্টগ্রামের পরিস্থিতি ঢাকার মতো কিংবা নারায়ণগঞ্জের মতোই খারাপ হয়ে পড়েছে। দিন দিন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। আপনি যেটি সার্বিক চিত্রের কথা বললেন, ইনফ্যাক্ট আমি যদি আপনাকে গড়পড়তা কথা বলি, সেটি হচ্ছে চট্টগ্রামে কোভিড রোগীদের চিকিৎসার প্রায় ৯৫%ই চিকিৎসা পাচ্ছে সরকারি আপনার প্রতিষ্ঠানগুলো থেকে। সরকারের যেটি জেনারেল হসপিটাল রয়েছে ২৫০ বেডের, সে হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালের এক্সটেন্ডেড দুটো এরিয়া রয়েছে, যেটি অনেকটা অ্যাডহক বেসিসে করা হয়েছে। একটি প্রাইভেট হসপিটাল হোলি ক্রিসেন্ট, তাকে নেওয়া হয়েছে, সেখানে বেড স্থাপন করা হয়েছে এবং রেলওয়ে একটি হাসপাতাল আছে, সেটিও জেনারেল হাসপাতালের অধীনে নেওয়া হয়েছে। এই কটি হাসপাতালে মূলত আপনার সরকারি ডাক্তাররা, চিকিৎসকরাই সেবা দিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে ইনফ্যাক্ট সেইভাবে কোভিড এর জন্য আলাদা ব্যবস্থা প্রথম দিকে ছিল না। পরবর্তী সময়ে ১০০টি বেড এক্সটেন্ডেড করে স্থাপন করা হয়, কিন্তু সেখানে কোনোদিন ১৫০-র নিচে রোগী নেই। জেনারেল হাসপাতালেও আপনার অবস্থা সেরকম, এবং সেখানে যে আইসিইউ গুলো আছে, সে আইসিইউ গুলো নিয়ে রীতিমতো আপনার একটা কিউতে পড়ে আছে রোগীরা। আমাদেরকে, যেহেতু আমার ফোন নাম্বারটি সার্ভিলেন্স টিমের আহ্বায়ক হিসেবে বিভিন্ন জায়গায় চলে গেছে, প্রতিনিয়ত আপনার রোগীর গার্ডিয়ানরা রোগী নিজে ফোন করছে, যেটি বলা হচ্ছে যে কোন ধরনের রোগী হাসপাতালে যাবে। আমার যেটি অভিজ্ঞতা হয়েছে কদিনে, আমার কাছে মনে হয়েছে রোগীরা সহজে আসলে হাসপাতালে যাচ্ছে না। শুধুমাত্র যেসব রোগী আপনার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সিভিয়ার হয়ে যাচ্ছে, এই ধরনের রোগীদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কারণ হাসপাতালের চিত্রটি অনেকের কাছে এখন অনেকটা ভীতিকর পরিস্থিতি, ভীতিকর একটি সংবাদ হিসেবে চলে আসছে, যে সবার মধ্যে একটি আলোচনা যে হাসপাতালে গেলে সে ভালো চিকিৎসা পাবে না, সেখানে আপনার হয়তো নার্স কিংবা ডাক্তারকে সহজে খুঁজে পাওয়া যাবে না, একটা হাসপাতাল এবং অ্যাটেন্ডেন্ট ওখানে এলাও করা হয় না। সুতরাং তার যে একটি আতঙ্ক, সেই আতঙ্কে সাধারণত রোগীর গার্ডিয়ানরা, আত্মীয় স্বজন রোগীকে পারতপক্ষে হাসপাতালে নিতে চাচ্ছে না। হাসপাতালে তখনই নেই যখন তার অক্সিজেন স্যাচুরেশনটি আপনার যখন ৯২ নিচে যাচ্ছে, ৮০ নিচে যাচ্ছে। গতকাল আমি দুটো রোগীর আত্মীয় আমাকে ধরে আপনার ফোন করেছে আমাকে, যাদের স্যাচুরেশন ছিল আপনার ৫৬, একজনের ছিল ৬৫ এরকম, এবং সন্ধ্যা নাগাদ তাদের আইসিইউর ব্যবস্থা করা গেছে, কিন্তু রাতে খবর পেলাম মারা গিয়েছে। তো এই অবস্থা হয়েছে। আর বেসরকারি হাসপাতালগুলোর ব্যাপারে আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪শে মে সর্বশেষ একটি আদেশ জারি করেছে। সেখানে বলেছে যে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো তারা কোভিড, নন কোভিড রোগীদের চিকিৎসা প্রদান করবে। কিন্তু দেখা যাচ্ছে এর পরে, এই আদেশ জারির পরে বেসরকারি হাসপাতালগুলো স্বেচ্ছায় সেভাবে এগিয়ে আসেনি। চট্টগ্রামে যেটি হয়েছে, বিভাগীয় কমিশনার মহোদয়, যেহেতু বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতি, তিনি বারবার সার্কিট হাউসে মালিক পক্ষকে নিয়ে বসেছেন এবং একাধিক মিটিং হয়েছে। সেখানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, যিনি এখানে সমন্বয় দায়িত্ব পালন করছেন, তিনি ছিলেন। মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তিনি ছিলেন, এবং ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ ছিলেন। ওনাদেরকে সরকারের মেসেজটি দেওয়া হয়েছে, আদেশটি পড়ে শোনানো হয়েছে, ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে, এবং দ্বিতীয় মিটিং এ আমাকে আহ্বায়ক করে একটি সার্ভিলেন্স টিম করা হয়েছে। আমার টিমে মেম্বার হয়েছেন আপনার মেম্বার সেক্রেটারি চট্টগ্রামের সিভিল সার্জন, ডাইরেক্টর হেলথের প্রতিনিধি আছেন, পুলিশ কমিশনারের প্রতিনিধি আছেন, তারপরে আপনার ক্লিনিক মালিক সমিতির সেক্রেটারি আছেন, বিএম এর সভাপতি আছেন। জনাব মিজানুর রহমান, এই যে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ জারি করার পরের চিত্র, মানে বেসরকারি হাসপাতালগুলো, আপনি বলছিলেন যে ৯০% বেশি সেবা পাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, কেন তারা এগিয়ে আসছে না? আপনারা যে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন, সরকারি আদেশ জারি করেছে, তারপরও কেন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো উন্মুক্ত হচ্ছে না কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায়?
আমি আমি আমরা আমাদের কমিটির তরফ থেকে প্রতিটি 20টি হাসপাতালের প্রধান হাসপাতাল এবং মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো একটি তালিকা করেছি। সেই 20টিতে আমরা একটি আপনার ওয়ার্ড ফরম্যাটে ইমেইলের মারফত আমরা প্রতিদিন একটি তথ্য সংগ্রহ করি। সেখানে প্রতিদিন ওই হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নেন, তোর মধ্যে কোভিড সাসপেক্ট কয়জন, কোভিড কয়জন, কতজন আইসিইউতে ভর্তি আছে, কতটি বেড খালি আছে, কতজনকে ফেরত দেওয়া হয়েছে, টোটাল বেড সংখ্যা কত, এরকম একটি তথ্য। আমি আপনাকে আজকে যে তথ্যটি আমি পেয়েছি, যেটি গতকালের তথ্য আজকে 10টার মধ্যে আমাকে দিয়েছে, সেখানে আমি আপনাকে শেয়ার করতে পারি। সেখানে বলা হয়েছে যে 845টি বেড খালি আছে, টোটাল বেড সংখ্যা হচ্ছে 1717টি, এবং এর মধ্যে মাত্র কোভিড পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন 39 জন 20টি হাসপাতালে। আইসিইউ, টোটাল আইসিইউ সংখ্যা 121টি, তার মধ্যে 28টিতে রোগী ভর্তি আছেন। অথচ আপনার আমরা প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসছে রোগীরা ভর্তি হতে পারছেন। তাহলে আপনি চিত্রটা পাচ্ছেন যে অনেকগুলো সিট খালি আছে, আইসিইউ বেড খালি আছে, এবং অথচ রোগী ঘুরছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, চিকিৎসা পাচ্ছেন না। আমি এক্ষেত্রে আপনি যেটি বলছেন কেন হচ্ছে, আমার কাছে প্রথমত মনে হয়েছে, আপনি জানেন যে চিকিৎসা সার্ভিসে বেসরকারি খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু চট্টগ্রামে নয়, ঢাকা, সারা দেশে। আমরা সাধারণত সরকারি হাসপাতালে পারতপক্ষে যাই না, আমরা ক্লিনিক গুলোতে গিয়ে রাতে 10টা-11টা পর্যন্ত বসে থাকি একজন ডাক্তারের সাক্ষাৎ নেওয়ার জন্য। কিন্তু কোভিড শুরু হওয়ার পর থেকে সেই ক্লিনিকগুলো খালি হয়ে গেছে, এবং ক্লিনিকগুলো এবং এই মেডিকেল কলেজ হাসপাতালগুলো কোভিড নিয়ে সরকারের হয়তো অনেকেই সরকারের সমালোচনা, কিন্তু সরকারের প্রস্তুতিগুলো আপনি দেখেন, কিন্তু বেসরকারি খাতের কোনো প্রস্তুতি আমার চোখে পড়েনি। এবং ক্লিনিকগুলোর সাথে আজকেও আমি সকালে আমার অফিসে বসে সমস্ত ক্লিনিকগুলো, এই 20টি ক্লিনিকের এমডি চেয়ারম্যানদের সাথে ধারাবাহিকভাবে ফোন করে ওনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি এবং ওনাদের পরিকল্পনা কি। ওনাদের ইনফ্যাক্ট সেইভাবে কোনো পরিকল্পিত কোহেশন নাই ওনাদের মধ্যে, এবং সেপারেটলিও হাসপাতালগুলোর নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না। এখন সরকার যখন আপনার একটি চাপ দিচ্ছে এবং বিভিন্ন কমিটি করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে একজন প্রেসার তৈরি হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে বেশ কয়েকটি মানববন্ধন পর্যন্ত হয়েছে। এইসব কারণে আমরাও ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি যে ওনারা যাতে কোভিড, নন কোভিড রোগীদের চিকিৎসা দেন। কোভিড না, শুধু নন কোভিড রোগীরও কিন্তু ঘুরে মানে হয়রানির শিকার হচ্ছে, কিন্তু ওনাদের লিমিটেশন আছে, আমি স্বীকার করি। আপনার ইনফ্রাস্ট্রাকচারগত লিমিটেশন আছে, ওনাদের ম্যান পাওয়ারের অ্যাকিউট সমস্যা ওনারা আমাদেরকে তুলে ধরছেন, যে আইসিইউর ডাক্তার পাচ্ছেন না ওনারা, ডাক্তাররা অনেক বেশি বেতন দাবি করছেন, নার্সরা অনেক বেশি বেতন দাবি করছেন। অনেকে কোভিড রোগী ভর্তি করানোর পরে ডাক্তার আর আসছেন না, নার্সরা বলছেন যে আমরা রিজাইন করব। এই ধরনের বিষয়গুলো আসছে। আমি গতকাল একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছি, আমার সাথে চট্টগ্রামের সিভিল সার্জন ছিলেন। ওখানে 250 বেডের হাসপাতাল, ওনার মাত্র 40। জনাব মিজানুর রহমান, এই যে একটি বিষয় যেটি হলো যে সরকারি আদেশ যদি না মানে কেউ, সরকার তাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছে, লাইসেন্স দিয়েছে, সেই ব্যবসা বা লাইসেন্স বাতিল করার ক্ষমতাও সরকারের আছে, এবং সরকারের হাত তো অনেক বেশি শক্তিশালী। একটি আদেশ জারি করলো আর কেউ সেই আদেশ মানবেন না, শুনবেন না, আপনাদের তাদেরকে বুঝাইতে 1 মাস পার হয়ে যাবে। এখানে আপনি আইন অনুযায়ী তো অনেক পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, সেই পথে কি আপনারা প্রশাসন গিয়েছে? আমরা গত কদিন ধরে, আপনি খেয়াল করেছেন, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আমাদের সার্ভেলেন্স টিম আমরা হাসপাতালগুলো ভিজিট করছি। আমরা হাসপাতালগুলোকে বাধ্য করেছি তাদের প্রকাশ্য স্থানে তথ্যগুলো টাঙ্গিয়ে দিতে, কিন্তু সমস্যা হয়েছে, আপনি তো জোর করে কারো কাছ থেকে আপনি ট্রিটমেন্ট আশা করতে পারেন না, সেবা আশা করতে। এটি তো একটা সেবা, এটা একটি ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টের আরেকটি অর্থ তো আছে, আপনার আচরণ বলা হয়। সুতরাং আপনি কারো কাছ থেকে তো আসলে জোর করে এটি আদায় করতে পারেন না। তবে হ্যাঁ, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে উপর থেকে, প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে, এবং আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, যদি সেটি হয়, সেটি করতে হয়, আমরা সেটি করব। তবে আমরা যেটি মনে করি, আমরা একসাথেই কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে রোগীদের সেবা দেওয়া, কারণ আমরা একটি মহা দুর্যোগের ভেতর দিয়ে আমরা অতিক্রান্ত করছি। আমরা কারো আসলে অ্যান্টাগনিস্ট নই, আমরা কাউকে শত্রু বানাতে চাই না, আমরা একসাথে কাজ করতে চাই। ফ্রন্ট ফাইটার যারা আমাদের ডাক্তাররা আছেন,
আমাদের নার্সরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, আমরা তাদেরকে আসলে সরকার জানেন প্রণোদনা দিয়েছে সরকারি খাতে। বেসরকারি খাতকে আমরা বলছি যে আপনারাও প্রণোদনা দেন, আপনারাও বেতন বাড়িয়ে দেন, এবং আপনারা তো রোগী থেকে সার্ভিসও নিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, সেটাও করেন। কিন্তু যদি বাধ্য হয় আপনি দুর্যোগ মুহূর্তে যদি এই প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন না করে, তাহলে তো সরকারকে ভাবতে হবে যখন এই দুর্যোগ অতিক্রান্ত হবে এই প্রতিষ্ঠানগুলো আদৌ প্রয়োজন থাকবে কিনা, সেটাও সরকারকে ভাবতে হবে। ধন্যবাদ জনাব মিজানুর রহমান। আমরা এই আলোচনায় ফিরবো, ডাক্তার ফয়সাল আপনার কাছে আসবো, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতি নেব, বিরতির পরে এই আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি শীঘ্র। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা বিরতির আগে যে আলোচনা হচ্ছিল বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে বিভাগ হাসপাতালগুলো রয়েছে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালগুলো এখনও সেভাবে এগিয়ে আসছে না। ডাক্তার ফয়সাল, আপনার কাছে জানতে চাই, আপনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ আসছে। একটি হলো যে প্রথম দিকে চিকিৎসায় দিচ্ছিল না, কোভিড নন কোভিড সব ধরনের। আরেকটি হলো যে কোনো হাসপাতালে কোভিড চিকিৎসা দেওয়া শুরু হলেও সেখানে বিল নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, যেখানে সরকার এই কোভিড আক্রান্তদের বিনা পয়সায় বিনা খরচে সেবা দিচ্ছে, সেখানে বেসরকারি হাসপাতালগুলো এত অস্বাভাবিক মাত্রায় বিল করছে, যেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল। এই দুই ধরনের অভিযোগই আছে। যেটি দেখুন যে স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতালগুলোতে সব ধরনের চিকিৎসা দেওয়ার কথা বললেও সেটি এখনও, আপনি যেন প্রশাসনের বিভাগীয় অতিরিক্ত কমিশনার আছে, তিনিই বলছেন যে এখনও এগিয়ে আসছে না। এগিয়ে না আসার কারণ কি, এবং তাদেরকে এই দুর্যোগকালীন সময়ে এগিয়ে আসার জন্য কি করা উচিত? আপনাকে প্রশ্নটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা কিন্তু মানে আমাদেরকে দেখতে হবে আরো বড় পরিসর থেকে। বড় পরিসরটা হলো WHO আমাদের এই করোনা ভাইরাস বা কোভিড-19 এর মানে প্রতিকারের জন্য বা এটাকে ট্যাকল করার জন্য অনেকগুলা পিলার তারা স্থাপন করছে, এবং দ্বিতীয় পিলারটাই হচ্ছে যে এই কোভিড-19 সম্পর্কে রিস্ক কতটুক এটা মানুষকে জানাইতে হবে। মানে রিস্কের সম্পর্কে রিস্ক কমিউনিকেশন করতে হবে এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হবে। মানে মানুষকে জানানো খালি হলেই হবে না, মানুষকে দিয়ে ওই সম্পর্কে কাজ করাইতে হবে এবং সামগ্রিকভাবে কমিউনিটিকে ইনভলভ করতে হবে। আমাদের একটা ছোট্ট হয়ে গেছে যে কমিউনিটি এঙ্গেজমেন্টটা কখনোই হয় নাই। কমিউনিটি এঙ্গেজমেন্টটা যদি হতো তাহলে এই প্রাইভেট হাসপাতালও আসতো, ছোট এনজিওরা আসতো, ছোট এনজিওদের কিন্তু অনেক ক্লিনিক আছে, সেগুলো আসতো। আমাদের কিন্তু এই যে শহর এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ারের অনেকগুলো ক্লিনিক আছে, কিন্তু সেগুলাকেও তখন এঙ্গেজ করা হয় নাই। ওই এঙ্গেজমেন্টটা যদি হইতো তাহলে আজকে কিন্তু আর আমরা এই ৩ মাসের পরে ৪র্থ মাসে এসে এইটা নিয়ে কিন্তু এত বেশি টানা হেঁচড়া হইতো না। তো আমরা এখনো চেষ্টা করতেছে, সরকার এখনো চেষ্টা করতেছে যে কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলা, বেসরকারি হাসপাতালগুলাকে কিভাবে সমন্বিত করা যেতে পারে, এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে, সেটা চেষ্টা চলছে। তবে ওই জায়গাটাই যদি আমরা কাজ করতাম শুরুতেই একদম, তাহলে পরে কিন্তু আমরা কিন্তু আরো ভালো মানে আরো কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারতাম। মানে আমি খালি শুধু বলছি সরকারি বেসরকারি হাসপাতালগুলোর কথা না, ক্লিনিকগুলোর কথা না, এইখানে এনজিও ক্লিনিকগুলো আছে যারা নাকি মাতৃসেবা দেয়, শিশু স্বাস্থ্য সেবা দেয়, টিকা দেয়, তাদেরকেও কিন্তু ইনভলভ করা হয়নি। আপনার যেগুলো নাকি আরবানে কিছু আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কিছু প্রজেক্ট আছে, যে ক্লিনিক আছে যারা নাকি মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের আন্ডারে। মানে এটা হওয়া উচিত ছিল হোল অফ দি গভর্নমেন্ট অ্যাপ্রোচ। এটা WHO বলে যে সরকারের সব অঙ্গ প্রত্যঙ্গ অংশীদার হবে এটা। তো সেইখানে এই প্রাইভেট সেক্টর তখন অটোমেটিক্যালি অংশীদার হইতো। আমরা যদি প্রথম থেকে
তাদের সঙ্গে কথাবার্তা বলে রিস্কের কমিউনিকেশনটা তাদেরকেও বলতে হইতো যে ভয়ের কোনো কারণ নাই। এখন তো অনেক প্রাইভেট ক্লিনিকই ভয়ের জন্যই সেবা দেয় না। একটা জিনিস আমাদের জনাব মিজানুর রহমান একটা জিনিস নোটিশ করেছেন যে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, তারা দেখছেন যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রণোদনা পাচ্ছেন, বেতন বেশি পাচ্ছেন, আক্রান্ত হলে একটা প্রণোদনা পাচ্ছেন, মারা গেলে একটা প্রণোদনা পাচ্ছেন, এবং এই যে সুরক্ষা সামগ্রী পিপিই এগুলোর সরবরাহ যথেষ্ট প্রথম দিকে ছিল না, যে এখন যথেষ্ট পাচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলো এই আর্থিক এবং সুরক্ষা সামগ্রী দুটোরই হয়তো ঘাটতি আছে। সে কারণে তার চিকিৎসকরাও, স্বাস্থ্যকর্মীরাও আগ্রহী হচ্ছেন না এগিয়ে আসতে। মানে মিজানুর রহমান সাহেব যেটা বলছিলেন যে সরকার কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে সরকারি লোকজনদেরকে যে প্রণোদনা দেওয়া হবে প্রাইভেট সেক্টরেও, প্রাইভেট ডাক্তার নার্সদেরকেও ঠিক একই রকম দেওয়া হবে। এখন আর পিপিই তো কোনো সমস্যাই না। পিপিই তো সরকার বেসরকারি সব জায়গাতেই পিপিই ইজ এনাফ, খুবই অনেক মানে ভাবেই পাওয়া যাচ্ছে, তো সেটাও কোনো সমস্যা না। কিন্তু ওই যে মানে ভয়টা কিন্তু এখনো রয়ে গেছে যে আমাদের এখানে যদি কোভিড-19 এর ট্রিটমেন্ট শুরু করি তাহলে পরবর্তীতে গিয়ে আমরা কি আগের মতন কি ফেরত যেতে পারবো কিনা, আগের মতন যেভাবে আমাদের ক্লিনিকে আমাদের রোগী সেবা দিতাম, আমরা যেভাবে বিভিন্ন রকমের রোগী ভর্তি করতাম, এই কোভিড-19 এর পরে কি আর আমরা কি ওইভাবে যেতে পারবো কিনা। মানে তাদেরকে ওই যে রিস্ক কমিউনিকেশনটা ঠিক মতো হয় নাই। মানে আমরা খালি মনে করতেছি যে সাবান দিয়ে হাত ধোও আর নাকে দিয়ে মাস্ক পরো, এটা বললেই রিস্কটা যে দূর হয়ে গেল তা না, কিন্তু মানুষকে ইন্টারনালাইজ করতে হবে যে এই রিস্কটা কি। এনিওয়ে যে কথাটা হলো যে রিস্ক কমিউনিকেশন। আমরা একটু জনাব ডাক্তার মোর্শেদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই বেসরকারি হাসপাতালগুলোর এই যে যেটি বললেন ডাক্তার ফয়সাল, যে সরকারি হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যে সমস্ত সুবিধা পাচ্ছে, বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরও একই সুবিধা দিবে। এই সুবিধাটা কি সরকার দেবে নাকি বেসরকারি উদ্যোক্তা যারা হাসপাতাল পরিচালনা করেন তারা দেবে? আপনাদের অভিজ্ঞতা কি? না, এই ব্যাপারে আমরা তো প্রথম থেকে কাজ করছি সরকারের সাথে চুক্তির পরে। যেমন উনি ফয়সাল ভাই বললেন পিপির ব্যাপারে, পিপি সরকারি হাসপাতালে যেরকম আমাদের ক্ষেত্রেও সেরকম। ক্ষেত্রে কোনো কোনো মানে বিভেদ নেই, সরকারের দৃষ্টিভঙ্গি একরকম। আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে ওই প্রণোদনা, ওখানেও বলা হয়েছে যেসব ঘোষণা এসেছে সরকারের ক্ষেত্রে প্রণোদনার ক্ষেত্রে, যেসব ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী কোভিড চিকিৎসার ক্ষেত্রে ইনভলভ হবেন তারাও সেম প্রণোদনার আওতায় আসবেন। কাজে এখানে কোনো রকম আমার মনে হয় এক্ষেত্রে কোনো সমস্যা নাই। সমস্যাটা যেটা ফয়সাল ভাই উল্লেখ করলেন সেটা হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট এন্ড সাইকোসোশ্যাল কাউন্সেলিং। এইটা খুব জরুরি। এই জিনিসটা যদি আমরা ঠিক মতো না করি তাহলে আসলে স্বাস্থ্যকর্মীদের ইনভলভ করতে পারবো না। আমার মনে হয় প্রণোদনার ব্যাপারে তো সকলেরই মানে জিজ্ঞাসা থাকতে পারে বা আছে, এ থেকে ভয়টা বেশি কাজ করছে। এই নিয়ে কাজ করা উচিত ছিল প্রথম থেকেই আমাদের। এই যে এটি যদি ভয় হয়, আমি আপনাকে বলি, এই যে উনি বললেন যে হাসপাতালে 6 মাস পরে কি হবে, হাসপাতালের কি হবে, আপনার বাজারের কি হচ্ছে, আপনার ঘরের কি হচ্ছে, এটা তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। পরন্তু হাসপাতালে আপনি পিপি পরে আছেন, আপনি নিরাপদ। ঘরে তো আপনি সেরকম একটা সেলফ আমি বলবো কনফাইনমেন্ট বা সিকিউরিটিতে আছেন, ঘরেই ছড়াচ্ছে, বাজারে ছড়াচ্ছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এই যে সাইকোসোশ্যাল কাউন্সেলিংটা খুব জরুরি, এবং এক্ষেত্রে আমরাও এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়েছি, আলাপ করেছি। একবার যখন তার মধ্যে এসেছে, আমার কাছে এসেছে, আমি কথা বলেছি, 2 বার কথা বলেছি এবং তার ভয়টা দূর করার চেষ্টা করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের এই মনে কিন্তু ভয় কাজ করে। জি, এই যে মানুষের মধ্যে ভয় দূর করা এবং কমিউনিটিকে ইনভলভ করা, রিস্ক কমিউনিকেট করা, সেটি একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশাসন। জনাব মিজানুর রহমান, এই যে কি আপনার অভিজ্ঞতা কি? আপনারা কমিউনিটিকে ইনভলভ করার ক্ষেত্রে কি করেছেন? ওখানকার কমিউনিটি কি আপনাদের সঙ্গে আছেন? কমিউনিটি লিডার, অন্যান্য ছোট, ছোট অর্গানাইজেশন যেগুলো এনজিও। জনাব মিজানুর রহমান, আপনার অডিওটা অফ করা আছে। আপনাকে জি, এবার বলুন, আমরা হয়তো শুনতে পাবো। জি জি জি, থ্যাংক ইউ।
না, কমিউনিটি ইনভলভমেন্টের ব্যাপারে আমাদের তো আসলে প্রাইম কমিউনিটি টু প্রোভাইড দি সার্ভিসেস ইজ দি সার্ভিস সেন্টার লাইক দি clinic and medical college hospital. These are the prime community. আমরা যেটি সাইকোসোশ্যালের কথা বলছি, এখন যেসব স্বাস্থ্যকর্মী মানে ভয় পেয়েছেন, যেসব ডাক্তার ভয় পেয়েছেন, আমি মনে করি তাদের প্রথমত আপনার এই ধরনের সাইকোসোশ্যাল কাউন্সিলিং প্রয়োজন, তারপরে আসবে মানুষের ব্যাপারটি। কারণ আমরা তো এখন যেটি ক্লিনিক গুলো যেটি বলছে যে তারা তাদের ডাক্তার আনতে পারছে না, তাদের স্বাস্থ্যকর্মী আনতে পারছে না। আমরা চেষ্টা করছি ক্লিনিক গুলোকে মোটিভেট করতে, মালিকদেরকে মোটিভেট করতে, এবং সংশ্লিষ্ট যারা ক্লিনিকের যারা পরিচালনা করেন তাদেরকে মোটিভেট, তাদেরকে এঙ্গেজ করার ব্যাপারে সরকারের কোন রকম, আমি অন্তত চট্টগ্রামে আমি এটি বলতে পারি, আমাদের কোন রকম গাফিলতি এখানে নাই। আমরা বারবার বসেছি, কথা বলেছি। আর যেটি বলা হচ্ছে যে আপনার বিভিন্ন এনজিও যারা স্বাস্থ্য খাতে কাজ করেন তাদেরকে ইনভলভ করার ব্যাপার, এটি অবশ্যই একটি আমার চট্টগ্রামের ব্যাপার নিয়ে, এটি সারা দেশেরই ব্যাপার, এটি নিশ্চয়ই সরকার চিন্তা করছে সেটি, এবং সেটি নিশ্চয়ই হচ্ছে। আমার এই বিষয়ে আমার নিজের কোনো, আমি যেটি সার্ভেলেন্স টিমের আমার যেটি কাজ সেটি হচ্ছে প্রাইভেট ক্লিনিক এবং প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলোকেই আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই। উই আর ওয়ার্কিং ফর ওয়ান গোল, দি কমন গোল, just to provide the quality services to the patient, not only COVID patient, even non-COVID patient. তো আমরা চট্টগ্রামে যেটি আমরা সমস্যা লক্ষ্য করছি, হার্টের পেশেন্ট, কিংবা ধরুন স্ট্রোক করেছে, কিংবা ধরুন ক্রনিক আপনার ডায়াবেটিক পেশেন্ট, আপনি কিডনি ডায়ালিসিসের পেশেন্ট, তারাও কিন্তু আপনার ওয়াজ সাফারার, নট অনলি কোভিড পেশেন্ট, যারা শ্বাসকষ্ট নিয়ে ঘোরাঘুরি, তারা না, শুধু আপনার অন্যান্য পেশেন্ট রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিটি বলতে আমি যেটি বোঝাচ্ছি যে আমাদের ক্লিনিক গুলো, আমাদের ডাক্তার সমাজ, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের যারা ওয়ার্ড বয় হিসেবে মুখ্য ভূমিকা রাখেন অন্তত আপনার রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে চেষ্টা করা হচ্ছে। এবং সরকারের যারা স্বাস্থ্য প্রশাসনে নেতৃত্ব দিচ্ছেন তারাও রাত দিন খাটছেন, তারা কাজ করছেন, এবং প্রাইভেট সেক্টরেও অনেক ডাক্তার ভালো কাজ করছেন, এবং তাদেরকে আমরা সামনে অনুকরণীয় রেখে অন্যদেরকে প্রণোদিত করার চেষ্টা করছি। আর প্রণোদনার ব্যাপারটি, এটি একটি কথা উঠে এসেছে, বিশেষ করে আমাদের এখানে যারা বিএমএ নেতৃবৃন্দ, তারা কিন্তু আমাদের সবাই বলেছেন যে সরকার যেহেতু পাবলিক সেক্টরে প্রণোদনা ঘোষণা করেছে, প্রাইভেট সেক্টর ডাক্তাররা সুতরাং প্রণোদনা দাবি করছে। আমরা যেসব হাসপাতালের সাথে আমরা এমওইউ করেছি সরকারি তরফ থেকে, মিজানুর রহমান, জি, সেটি তো পরিষ্কার হলো যে যারা কোভিড হাসপাতালের কোভিড রোগীদের সেবা দেবেন, চিকিৎসা করবেন, সে সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সবাই সরকারি হাসপাতালের চিকিৎসকদের মতো একই সুবিধা পাবেন। এবং এবারের বাজেটে তো এই জরুরি ব্যবস্থা, আমার মনে হয় এই তথ্যটি মনে হয় সঠিক নয়। সরকার এরকম কোনো ঘোষণা দেয়নি যে প্রাইভেট ক্লিনিকে যারা চাকরি করছেন তাদেরকেও সরকার প্রণোদনার আওতায় নেবেন, এটি হয়নি। এটি বরং পিসমিল আকারে হয়েছে। আমরা যে প্রতিষ্ঠানের সাথে এমওইউ করেছি। জি বলেন। জি জনাব মোর্শেদ, আপনার কাছে শুনবো এ ব্যাপারে আরো একটু। আর একটু বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আবারও এই আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক, আমরা ফিরছি এবার ছোট্ট একটা বিরতি। শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আরো একবার স্বাগত। এই পর্বে আমরা যুক্ত করেছি কুয়েত প্রবাসী সাংবাদিক একরামুল আদনানকে। একরামুল আদনান, আপনাকে বৈশাখী টেলিভিশনের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে মূলত দুটো বিষয় জানতে চাই খুব ছোট্ট করে। যে একটি হলো যে কুয়েতে, সারা বিশ্বই তো করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে, কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা কতজন আক্রান্ত হয়েছে বা কতজন মারা গিয়েছে, এটি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আরেকটি হলো যে কুয়েতে আমাদের প্রচুর প্রবাসী শ্রমিক থাকেন যারা আমাদেরকে রেমিটেন্স পাঠান। আমরা জেনেছি সেখানে কিছু অবৈধ বা বাংলাদেশি রয়েছে যাদেরকে ওই দেশের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার পর তারা একটি কেন্দ্রে সব রয়েছে, দেশে ফেরার অপেক্ষা রয়েছে। তাদের কি অবস্থা, এই দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, বৈশাখী পরিবারকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে যে এই
করোনা ভাইরাস কুয়েতে আহ, প্রথমে শনাক্ত হয়েছে 24শে ফেব্রুয়ারি। প্রথমে যে সময়ে আর কি করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় 24শে ফেব্রুয়ারি। এরপরে 11ই মার্চ প্রথম লকডাউন দেওয়া হয় পুরো কুয়েতে সরকারি ছুটি ঘোষণা করা হয়, সবকিছু করা হয়। কিন্তু এখানে লকডাউনের ভিতরে একটা পার্থক্য ছিল। সেটি হচ্ছে যে আহ, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি ছিল। এরপরে স্বাভাবিক জীবনযাপন করতে পারতো মহল্লা ভিত্তিক, মানে এখানে বলা হয় এরিয়া ভিত্তিকে যোগাযোগ করতে পারতো। কিন্তু স্বাভাবিকভাবেই সবকিছু বন্ধ ছিল। এছাড়া আমাদের যখন এই করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়া শুরু হয়েছে, আস্তে, আস্তে যখন বাড়তে শুরু করেছে তখন আমাদের প্রায় সব বাংলাদেশি শ্রমিক, তারা তো মূলত তো সবাই বিভিন্ন রুট লেভেলে কাজ করে। তাদের চাকরি ক্ষেত্রে সবারই সমস্যা হয় এবং কি এখন পর্যন্ত যে অবস্থা তাতে 90% প্রায় চাকরি নেই বললেই চলে। যে 10% আছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, যে সুরক্ষা বলতে তেমন কিছুই নেই। আর এখন কুয়েতে যে অবস্থা তাতে হচ্ছে যে কুয়েতে এখন কুয়েতে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে 35,920 জন। আজকেও আক্রান্ত হয়েছে 454 জন, সুস্থ হয়েছেন এ পর্যন্ত 26,759 জন, আজকে সুস্থ হয়েছেন 911 জন। আর চিকিৎসায় আছেন 8,865 জন। তার ভিতরে এই গত বাংলাদেশিদের ৩ সংখ্যা কত? বাংলাদেশীদের আসলে তারা সেভাবে প্রবাসীদের আগে প্রথম দিকে যেভাবে আরকি বলা হতো যে বাংলাদেশী এতজন, মিশরী এতজন বা আ ভারতীয় নাগরিক এতজন। এখন কিন্তু সেভাবে বলা হচ্ছে না। সেভাবে বলছেন না। কিন্তু সর্বশেষ একটি তো তথ্য অনুযায়ী বাংলাদেশী আক্রান্ত হয়েছেন গত অ্যা ৫৩ জনের একটা তালিকা দিয়েছে, মানে ২-৩ দিন আগে। আর মৃত্যুর সংখ্যাটাও এখন আপাতত উনারা বলছেন না, হাইড করে রাখছেন। সেই ক্ষেত্রে আমরা যে তথ্য জানতে পেরেছি, মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশী প্রায় ৩২ জনের উপর মারা গিয়েছেন। আর আরেকটি আচ্ছা, জিনিস হচ্ছে আমার ইকরামুল আদনান, আরেকটি বিষয়, এই যে বললেন যে ৯০% বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি চাকরি নাই, চাকরি হারিয়েছেন এবং অনেকেই আটক কেন্দ্রে রয়েছেন। আমাদের বাংলাদেশ এমবেসি কুয়েতে এই মিশন তারা কি সহযোগিতা করছে আমাদের এই প্রবাসী লোকজনদেরকে? আসলে আমাদের এই অবস্থা যেখানে দাঁড়িয়েছে সেখানে আ সবাই কিন্তু লকডাউনে বন্দী। মানে পুরো এরিয়া হচ্ছে তারকাটা দিয়ে ঘেরাও করে ফেলেছে। কিন্তু এই যেই বা কেউ যদি সেবা চায় বা দূতাবাস থেকে যদি কোনো সাহায্য চায়, তখন হয়তোবা আমাদের জানা মতো কিছুটা পেয়েছে। কিন্তু সার্বিকভাবে খোঁজখবর নেওয়া হয় না, এরকমই বলা যায়। মানে জি, ধন্যবাদ সবসময় ইকরামুল আদনান। ধন্যবাদ। আ আপনার মাধ্যমে আমরা সেখানকার অনেক আপডেট চিত্র জানলাম। প্রবাসী সাংবাদিক ইকরামুল আদনানকে আমরা যুক্ত করেছিলাম। সেখানে প্রবাসী বাংলাদেশীদের সম্পর্কে জানলাম। আ ডাক্তার ফয়সাল, আমরা একটু এই পর্বে আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের হাতে সময় খুব কম। আপনি আলোচনার একটু শুরুতে বলার চেষ্টা করেছিলেন। আমি বলেছিলাম এই আলোচনাটি পরের কোনো পর্বে করব। সেটি হলো রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন। এই জোন ভিত্তিক এবং রেড জোনের ভিতরে এলাকা ভিত্তিক লকডাউন, যে কৌশল, যে পরামর্শ আপনারা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরকে, এবং সেই কৌশলটি সরকার এখন প্রয়োগ করতে যাচ্ছে। এ থেকে কি সংক্রমণ থামানোর মানে সুফল পাওয়া যাবে? আহ, আপনাকে এই প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। এই এই জোন ভিত্তিক মানে লকডাউন করা এবং জোনের মধ্যেও আবার কিছু অঞ্চলে মানে বেশি করে তদারকি করা রেড জোনের মধ্যে, এটা একটা উপায়, অবশ্যই একটা উপায় যে আমরা সংক্রমণ ট্রান্সমিশনটাকে রোধ করতে পারবো। এখন সারা দেশে আর লকডাউন দেওয়া সম্ভবপর না। আমাদেরকে সারা দেশের থেকে এখন ওই বেছে বেছে যেখানে নাকি রোগী সংখ্যা বেশি এবং যেখানে নাকি আনুপাতিক হারে মানে ১ লক্ষ পপুলেশনের মধ্যে বেশ অনেকগুলা রোগী, ৪০ জন বা ৬০ জন রোগী, তাদেরকে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি, তাদেরকে যদি পরীক্ষা করা এবং তাদের কন্টাক্ট গুলাকে মানে বের করা এবং তাদেরকে যদি আইসোলেশনে রাখা যায়, তারা যেন যত্রতত্র ঘোরাঘুরি না করে, তাহলে কিন্তু ট্রান্সমিশনটা রোধ হবে।
এবং এইখানে আমাদের যে আগের প্রশ্ন কথা হচ্ছিল যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এইখানে কিন্তু সরকার কিন্তু অনেকগুলা বিভাগকে, অনেকগুলা মন্ত্রণালয়কে তারা মানে একত্রিত করতে পারছে। এবং এইটা করাতে পার্টিকুলারলি যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর, মানে শহর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর মেয়রদেরকে সম্পৃক্ত করাতে এইটা মনে হয় যে এই লকডাউনটা মানে খুবই স্পেসিফিক ক্লাস্টার লকডাউন, খুব কাজ হবে। তবে এইটার জন্য কিন্তু খুবই মানে যেভাবে মানে যা যা করতে বলা হয়েছে ওগুলা করতে হবে। এখন আপনি টেস্ট করলেন, টেস্ট করে একজন রোগীকে শনাক্ত করলেন এবং তাকে যদি ছেড়ে দিলেন তাহলে হবে না, তাকে ওই আইসোলেশনে রাখতে হবে। তার সঙ্গে কে কে যোগাযোগ করছিল, কার সঙ্গে কার সংস্পর্শে আসছিল, ওই কন্ট্যাক্টের লোকগুলাকে বের করে তাদেরকেও টেস্ট করতে হবে এবং তাদের মধ্যে যদি এক আধজন আরো যদি পজিটিভ পাওয়া যায় তাহলে তাদেরকে আইসোলেশনে রাখতে হবে। এবং আইসোলেশনে রাখার সময় এইখানে তাদেরকে যদি খাবার দিতে হয়, তাদেরকে যদি অন্য সেবা দিতে হয়, সেটার ব্যবস্থা করতে হবে। এবং এইবারকার এই জোনিং এ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর অনেকগুলো নির্দেশনা জি। জারি করেছে যে কোনো এলাকা যদি লকডাউন করা হয় সেখানকার বাসিন্দাদের জন্য কি কি করবে প্রশাসন, সেটি করেছে। আমাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, তার কাছ থেকে শুনবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছে, ফোনটি নিয়ে তারপরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিস্টার লোকমালা চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে, জি আপনার প্রশ্ন। আমার ভাই রাঙ্গুনিয়া। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনার। রাঙ্গুনিয়া ছিল আমি, আমার মিনিস্টার হইল ডক্টর আসাদ সাহেব। আপনার প্রশ্ন কি? আমরা শুনতে পাচ্ছি আপনার। আমার প্রশ্ন হলো আসলে আমি যা মানে ওই বাবার পত্রিকা যা জানতেছি, অর্থাৎ সমগ্র বাংলাদেশে বিয়ে নিয়ে যেটা বলা, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অধীনে আমরা সমগ্র বাংলাদেশি যে পাবলিক যা আছে সেবা গ্রহণ করে তাদের কাছে আমরা দিন নিয়ে গেছি। দিন নিয়ে হওয়ার পরে আমরা অসহায়, মানে হলো চিকিৎসা পাচ্ছি, মানে অসহায় বিনা চিকিৎসায় হাজার হাজার মাস মধ্যে এই আজকে দৈনিক প্রতিদিন একটা মেয়ে একটা ছেলেকে গর্ভ অবস্থায় ইয়াতে মেডিকেল সার্ভিসে উনি দুইটা মেডিকেল হাসপাতালে ঘুরে পরেও উনি দিনের চিকিৎসা মারা গেছে ওই অ্যাম্বুলেন্সে। জি ধন্যবাদ। আমরা সেই আলোচনায় করছিলাম যে এই যে চিকিৎসা বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না, জনাব মিজানুর রহমান শুনতে পেয়েছেন? মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে যুক্ত? জনাব মিজানুর রহমান এই মুহূর্তে নাই। আমরা ডাক্তার মোর্শেদ, অধ্যাপক মোর্শেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে দুটো জনের একটা দর্শক যে প্রশ্ন করেছেন, চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে আজকেও একজন তার রাঙ্গুনিয়া তার বাড়ি, তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা পান না। এই অভিযোগ শুরুতে যেমন ছিল এরপরে কমেছে, এখনও সেটি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালগুলোতেই বেশি। এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে হাসপাতাল রোগী যারা আসছেন কোভিড অথবা নন কোভিড, এই দুটো বিষয়ের যে বিভাজন, এটি নিয়ে যেহেতু সংশয় থাকার পরিপ্রেক্ষিতে এই ঝামেলাটা হচ্ছে। কিন্তু আমাদের হসপিটালে যখন কোভিড ডেজিগনেটেড হয়ে গেছে, কোভিড যারা পজিটিভ তাদের আমরা সাথে সাথে হাসপাতালে প্রথমে আমাদের একটা ট্রায়াল জোন আছে, ওখানে আমরা দেখি। এরপরে যদি আমরা মনে করি না ওকে হাসপাতালে নিতে হবে, ইমার্জেন্সিতে আমরা পরীক্ষা করে ওকে আমরা তখন ভর্তি করে নিই। তো এখানে তো আমার মনে হয় কোনো বিভ্রান্তির কোনো জায়গা নেই। তো ওই যে আগেই যেটা বললাম যে হাসপাতালের কর্তৃপক্ষ এবং যারা চিকিৎসক আছেন সকলেই, এক্ষেত্রে আমি আমার হাসপাতালের চিকিৎসক মন্ডলী, স্বাস্থ্য সেবা কর্মী সবাইকে ধন্যবাদ জানাবো যে আমার ক্ষেত্রে ওনারা সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন। এবং আমি আরেকটি কথা বলবো যে দেশের এই সময়ে তো আমাদের আসলে এই সময় আমাদের ক্যারেক্টারটা দেখানো উচিত, শো করা উচিত প্রত্যেকেরই। তো এক্ষেত্রে কোনো যাতে কোনো সমন্বয়হীনতা না হয়। এবং আমি আরেকটা বিষয় এক্ষেত্রে উল্লেখ করবো, এই যে আইসোলেশন নিয়ে একটু আলাপ হয়েছে, একটু আমি বলি যে এখানে আমাদের
যে চাইনিজ টিমটাও আসছিলেন আমাদের হাসপাতালে উহানের 2 দিন আগে ওনারা আমাদের হাসপাতালে ভিজিট করেন। তো ওনাদের যে এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করি। তো আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে ওনারা এত তাড়াতাড়ি পিক থেকে নিচে নামিয়ে আনতো। তো ওনারা যেটা বলেছিলেন ওই যে একটু আগে কথা হলো মাইল্ড কেস এবং কন্টাক্ট ট্রেসিং ওইগুলাই বেশি ছড়ায়। ওদের একটি জায়গায় যদি আইসোলেশন, এটা আমার মনে হয় হোম আইসোলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না, হয় না ঠিক মতো। অফিসিয়াল আইসোলেশন যদি করা যায় কোনো একটা টেন্ট দিয়ে বা তাঁবু টাঙ্গিয়ে বা মাঠের মধ্যে, এই ব্যবস্থাপনা যদি করা যায় মাইল্ড কেসের ক্ষেত্রে, তাইলে মনে হয় খুবই একটি সুবিধা হয়। আর হাসপাতালে যেসব রুগী আসে ভর্তি হয় তাদের চিকিৎসার ব্যাপারে আমি মনে করি ডাক্তাররা আমরা সবসময় একাগ্র সহকারে দিয়ে আসছি এবং আমরা আরো সচেষ্ট হব। ডাক্তার ফয়সাল, এই যে যেটি ডাক্তার মোর্শেদ বলছিলেন যে হোম আইসোলেশন খুব অ্যাপ্রোপ্রিয়েট না, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আইসোলেশন মানে সেটি কি সম্ভব? আর এই যে মাইল্ড যারা অথবা লক্ষণহীন যে সমস্ত মানুষ আছে তারাই বেশি ছড়াচ্ছে, তাদেরকে কিভাবে ট্রেস করে আইসোলেট করা যাবে? এখানে দুটো জিনিস আগে মানে বোঝার ব্যাপার, সেটা হলো যে যারা নাকি অ্যাসিম্পটোমেটিক মানে কোনো সিমটম নাই কিন্তু কোভিড পজিটিভ হয়েছে, এরা ডব্লিউএইচওর অনুযায়ী যে এরা কিন্তু খুব বেশি ছড়ায় না, এরা রোগটাকে বেশি ছড়ায় না এবং এইটার সংখ্যা কিন্তু অনেক। কিন্তু আমাদের এখানে কথাটা হচ্ছে যেটাকে মোর্শেদ বলতেছিলেন যে আমাদের কন্ট্যাক্ট গুলাকে ট্রেস করে বের করতে হবে। আমার এই একটা পজিটিভ রোগী সে আর কার সঙ্গে সংস্পর্শে আসলো, কার সঙ্গে দেখা করলো, কদিন আগে দেখা করলো, এবং ওদেরকে আবার টেস্ট করে আমাদেরকে বের করতে হবে যে কোনো পজিটিভ আছে কিনা। এবং আপনি যথার্থই বলছেন যে মানে হোম কোয়ারেন্টাইন বা হোম আইসোলেশন কোনো মতে কাজ করেনি আমাদের, কারণ আমরা এগুলোকে ভালো মতো তদারক করতে পারি নাই। আমাদেরকে ওই ইনস্টিটিউশনাল আইসোলেশন, এখন যেখানে হাসপাতাল আছে এটার পাশে হয়তো বা একটা স্কুলে একটা আইসোলেশন সেন্টার হতে পারে, একটা কলেজে একটা আইসোলেশন সেন্টার হতে হবে যেটা নাকি তদারক করা যাবে, এবং ওইখানে আইসোলেশন সেন্টারটার আবার খোঁজ খবর নিতে হবে। ওইখানে আইসোলেশন সেন্টারে যেসব লোকগুলোকে রাখা হইলো তাদের কি কি ব্যবস্থাপত্র লাগবে, তাদের খাবারের কি ব্যবস্থা হবে, তাদের কোন কোন জিনিসের প্রয়োজন, তা সেটা সেরকম করতে হবে। সেটি তো প্রশাসনিকভাবে কিছু করে হচ্ছে, কিন্তু আমাদের তো এত বিপুল সক্ষমতা আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। জনাব মিজানুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম যে এলাকা ভিত্তিক লকডাউন, এখন তো জোন ভাগ করে জোন ভিত্তিক এবং সেই রেড জোনের ভিতরে যে সমস্ত এলাকা বেশি সংক্রমিত সে সমস্ত এলাকায় লকডাউন করার পরিকল্পনা নিচ্ছে এবং ইতিমধ্যেই কোন কোন এলাকায় সেটি বাস্তবায়ন করা হয়েছে। সম্ভবত চট্টগ্রামও এটি শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনাদের চট্টগ্রাম প্রশাসনের কি প্রস্তুতি আছে? আপনার অডিওটি অফ করা আছে, এটা একটু অন করে তারপরে কথা বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সিটি কর্পোরেশন এলাকায় মাননীয় মেয়রের নেতৃত্বে একটি কমিটি আছে এবং আমি আজকে বিকেলে মাননীয় মেয়র একটি সভা ডেকেছেন এই জোন বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে ক্যাটাগরিক্যালি কিছু নির্দেশনা আসছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো যে জোন ভিত্তিক যে কার্যক্রমগুলো প্রশাসনিকভাবে করা হবে, আমাদের প্রধানত চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। আর যেটি কথা আসছে যে আপনার কমিউনিটি ইনভলভমেন্ট, আনডাউটেডলি উইদাউট দেয়ার দি ইনভলভমেন্ট আসলে এই ধরনের কার্যক্রমগুলো কোনোভাবেই সফলতা আসবে না, এবং সেই জন্য আসলে যেটি ধর্ম মন্ত্রণালয় থেকেও আপনার একটি নির্দেশনা আসছে যে মসজিদগুলো উপাসনালয়গুলোকে ইনভলভ করা। বিশেষ করে শুক্রবারে যখন ইমাম সাহেবরা কথা বলেন, কেউ কেউ এখনো মসজিদে যান, কেউ কেউ না অনেকেই মসজিদে যান, তাদেরকে এগুলো সচেতন করা এবং উপাসনালয়গুলো থেকেও বলা, তাদের একটা কমিউনিটি লিডারশিপ রয়েছে, তাদেরকে ইনভলভ করা হচ্ছে। এই কার্যক্রমগুলো কি আপনারা করছেন? এগুলা চেষ্টা করা হচ্ছে। আসলে আপনি তো জানেন যে জনবহুল একটি দেশ, কোটি কোটি মানুষ,
ডেন্সলি পপুলেটেড আরবান এরিয়া, এবং এটি আমরা আসলে এটি অত সহজ নয় যত সহজ আসলে হয়তো উন্নত দেশগুলো বা যেখানে লোক পপুলেশন আমাদের মতো নয় সেখানে হয়েছে। এবং আমাদের এখানে যে সচেতনতার বিষয়টি সেটিও একটি মুখ্য বিষয়, সেটি আসলে এভাবে হয়ে ওঠে নাই। আমাদের এখানে একটা প্যানিক আছে আনডাউটেডলি, বাট সচেতনতা তো সেভাবে নেই। জি, ধন্যবাদ মিজানুর রহমান। আমরা একেবারে শেষ ১ মিনিটে অধ্যাপক মোর্শেদ আপনার কাছে আসছি। এই যে হাসপাতালগুলোতে আমরা বলেছিলেন যে হাসপাতালগুলোর সক্ষমতা তো কম। যদি অনেক রোগী হয় হাসপাতাল সামাল দিতে পারবে না। সেক্ষেত্রে হাসপাতালে না আসার জন্য একজন চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ কি যারা আক্রান্ত হচ্ছে তাদের প্রতি? শেষ ১ মিনিটে যদি বলেন। আমি বলবো যে হাসপাতালে যদি যেসব রোগী আসলেই একটু আগে আমরা আলাপ করছিলাম যে যার প্রয়োজন, একদম শ্বাসকষ্ট হচ্ছে, তাকে তার না আসার পরে সে আর পারছে না, সেরকম রোগী আসবে। এবং এরকম যদি আমরা করতে পারি, এবং আরেকটি যেটি বললাম যে অফিসিয়াল আইসোলেশন, যেটা প্রাতিষ্ঠানিক আইসোলেশন যদি হাসপাতালের পাশে করা যায়, তাহলে মনে হয় এই ব্যবস্থাটা আমরা চালাতে পারি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোর্শেদ, পরিচালক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার এ.জে. ফয়সাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এবং আহ্বায়ক সার্ভিলেন্স টিম চট্টগ্রাম। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই শেষ পর্বে যুক্ত হয়েছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ইকরামুল আদনান। তার কাছে আমরা প্রবাসীদের অবস্থা জানতে পেরেছি। আপনাকেও ধন্যবাদ। আমরা আরো একটা এবার আলোচনা শেষ করব এই বলে যে, প্রিয় দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সংক্রমণ থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, নিজে ভালো থাকুন, পরিবার এবং আশপাশের প্রতিবেশী সমাজকে সুরক্ষিত রাখুন। আপনারা সবাই নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।